আসসালামু আলাইকুম, স্বাগতম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা মাসসালের পরিমাণবাচক উপযোগের ভিত্তিতে ভোক্তার ভারসাম্য কিভাবে অর্জিত হয় সেটা দেখব। তো চলো দেখা যাক। আজকে আমরা যে বিষয়গুলো দেখব, আজকের পাঠ বলতে যা বোঝায় সেটা হচ্ছে পরিমাণবাচক উপযোগের ক্ষেত্রে ভোক্তার ভারসাম্যের সত্য কি, একটি পণ্যের ক্ষেত্রে একজন কৃপণ ব্যক্তির কিভাবে ভারসাম্য অর্জিত হয়, কোন একটা পণ্যর ক্ষেত্রে একটা পণ্যের ক্ষেত্রে একজন অপব্যয়ী ব্যক্তির ভারসাম্য অর্জন কিভাবে হয় সেটা দেখব। আমরা আরো দেখব একটি পণ্যের ক্ষেত্রে একজন মিতব্যয়ী ব্যক্তির ভারসাম্য অর্জিত হয় কিভাবে। তারপরে একজন ব্যক্তি তো শুধুমাত্র একটা পণ্য ভোগ করে না, সে একাধিক পণ্য ভোগ করে, সুতরাং একাধিক পণ্যের ক্ষেত্রে কিভাবে একজন ভোক্তার ভারসাম্য অর্জিত হয় আমরা সেটা দেখব। আমরা সর্বশেষে পরিমাণবাচক উপযোগ বিশ্লেষণের দুর্বলতাটা কি সেটা আলোচনা করব। এখানে জাস্ট একটা কথা একটু বলে নিই তোমাদের, সেটা হচ্ছে যে এই যে একজন কৃপণ ব্যক্তির ভারসাম্য কিংবা একজন অপব্যয়ী ব্যক্তির ভারসাম্য বইয়ে কিন্তু এভাবে দেয়া নেই। আমি আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে মনে হয়েছে যে এই ধারণাটা শিক্ষার্থীদের মাঝে, তোমাদের মাঝে খুব ভালো মতো গ্রথিত করবার জন্য বা তোমার হচ্ছে এই কেন একজন ব্যক্তি একই দ্রব্য বেশি ক্রয় করে, কেন একজন ব্যক্তি কম ক্রয় করে সেটা বোঝানোর জন্য আমি এটা কাল্পনিক এই ৩ টা উদাহরণ নিয়েছি এবং সবখানেই দেখিয়েছে যে হয়তো এই ৩ জন ব্যক্তিরই একই আয়, তোমার হচ্ছে একই তোমার হচ্ছে বাজার মূল্য একই, উপযোগের প্যাটার্নও মোটামুটি একই। কিন্তু তারপরেও তোমার হচ্ছে কেন হচ্ছে একেকজন ব্যক্তি একেকভাবে একেক পরিমাণ দ্রব্য ক্রয় করে সেটা একটু ব্যাখ্যা করব। চলো যাই। আমরা প্রথমে জানবো পরিমাণবাচক উপযোগের ক্ষেত্রে ভারসাম্যের সত্যগুলো কি, একজন ভোক্তার ভারসাম্যের সত্যকে সেটা জানার চেষ্টা করব। ভারসাম্যের সত্য হচ্ছে ডেল পি এক্স ইকুয়াল টু মার্জিনাল ইউটিলিটি অফ এক্স বা এমইউ এক্স ডিভাইডেড বাই পি এক্স। এটাকে যদি আমরা যে এখানে নিয়ে আসি তাহলে ডেল্টা থাকে। অধিকাংশ বইয়ে ডেল্টার মানে ১ ধরা হয়েছে, কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য এখানে ডেল্টার মানে ডেল্টা হচ্ছে এক একক অর্থের উপযোগ। তার মানে কোন একটা, এই যে ধরো ১০ টাকা দিয়ে যদি কোনো একজন ব্যক্তি এখন একটা একক এক্স দ্রব্য ক্রয় করলো এবং সে যদি ৪০ ইউটিল উপযোগ পেয়ে থাকে, কত ইউটিল? ৪০ ইউটিল উপযোগ পেয়ে থাকে, তাহলে ১০ টাকা দিয়ে যদি আমরা ৪০ ইউটিল উপযোগকে ভাগ করি তাহলে পারে কি হবে, আমরা যেটা পাবো সেটা হচ্ছে ১ একক অর্থের ব্যয় করে আমরা কি পরিমাণ উপযোগ পাচ্ছি। তার মানে হচ্ছে এই দ্রব্যটা থেকে, এক একক দ্রব্য থেকে আমরা কি পরিমাণ উপযোগ পাচ্ছি। আর এই ডেল্টাতে বোঝানো হয় এক একক আমার অর্থের উপযোগ কত। ডেল্টা হচ্ছে অর্থের উপযোগ, আর মার্জিনাল ইউটিলিটি অফ এক্স হচ্ছে যে দ্রব্যটা ক্রয় করছি সেই দ্রব্যটার উপযোগ, প্রান্তিক উপযোগ, এবং সেই প্রান্তিক উপযোগকে দ্রব্যের দাম দিয়ে ভাগ করলে প্রতি টাকায় আমি ওই দ্রব্যটা থেকে কি পরিমাণ উপযোগ পাচ্ছি সেটা দেখাচ্ছে। তো যাই হোক, এই যে এখানে ব্যাখ্যাগুলো দেয়া আছে দেখো, এই সূত্রের এই ইয়েটার সমীকরণের ব্যাখ্যাগুলো দেয়া আছে এবং এখানে বলা হয়েছে যতক্ষণ ডেল পি এক্স লেস দেন মার্জিনাল ইউটিলিটি অফ এক্স হবে ততক্ষণ পর্যন্ত একজন ক্রেতা দ্রব্য ক্রয় করে যাবে। তার মানে মনে করো আমি কি বলেছিলাম যে কোন একটা দ্রব্যের দাম যদি ১০ টাকা হয় এবং ১০ টাকা এবং প্রতিটা, মনে করো যে প্রতি টাকার উপযোগ হচ্ছে ৩ ইউটিল। ৩ ইউটিল, এই যে এখানে প্রান্তিক উপযোগ, এক একক অর্থের প্রান্তিক উপযোগ স্থির, এটা একটা কাল্পনিক মান। তাহলে ১০ টাকার উপযোগ কত? ৩০ ইউটিল। তাহলে তুমি ১০ টাকা ব্যয় করছো, তার মানে ৩০ টাকা তুমি ব্যয় করছো, ৩০ ইউটিল তুমি ব্যয় করছো, আর তুমি ওখান থেকে উপযোগ পাচ্ছ ৪০ ইউটিল। তাহলে পারে তুমি কি হচ্ছে ব্যয় করছো, দিচ্ছ ৩০ ইউটিল আর পাচ্ছ ৪০ ইউটিল, তুমি কিন্তু দ্রব্যটা ক্রয় করেই যাবে, কারণ তুমি পাচ্ছ বেশি, দিচ্ছ কম। হ্যাঁ, আর এটাকে যদি এইভাবে লিখি, অনুপাতের আকারে লিখি, তাহলে এরকম হয় যতক্ষণ পর্যন্ত এই অনুপাতটা, এই ল্যামডা মানে অর্থের প্রান্তিক উপযোগের চেয়ে বেশি হবে ততক্ষণ পর্যন্ত তুমি ক্রয় করে যাবা। আর যদি উল্টাটা হয়, এই যে এটা চেয়ে উল্টাটা হয়, তাহলে তুমি ক্রয় বন্ধ করে দিবা। এবার আমরা এখানে দেখবো একজন ক্রেতা কেন দ্রব্য ক্রয় করে। একজন ক্রেতা দ্রব্য ক্রয় করে কারণ হচ্ছে যে সে পণ্য থেকে উপযোগ লাভ করে। একজন ক্রেতা পণ্য ক্রয়ের সময় অর্থ প্রদান করতে হয়, অর্থ প্রদানের ফলে ক্রেতাকে উপযোগ পরিত্যাগ করতে হয়। যে এক একক অর্থ মানে যে তোমার হচ্ছে এক একক অর্থ
প্রদানের জন্য তাকে এই যে ল্যামডা পরিমাণ উপযোগ তোমার হচ্ছে পরিত্যাগ করতে হয়। আমরা এখানে আরেকটা কথা বলে নেই, এই মার্শালিয়ান এই ব্যাখ্যাতে পরিমাণবাচক উপযোগের ক্ষেত্রে অর্থের প্রান্তিক উপযোগকে কিন্তু স্থির ধরা হয়েছে যে ল্যামডা, এটা অর্থের প্রান্তিক উপযোগ কখনো কমবে না, বাড়বেও না কমবেও না, স্থির থাকবে। কিন্তু দ্রব্যের প্রান্তিক উপযোগ, যে দ্রব্যটা আমরা ভোগ করছি সেটার প্রান্তিক উপযোগ কিন্তু ক্রমান্বয়ে কমতে থাকবে। এটা এই পরিমাণবাচক উপযোগের একটা বড় দুর্বলতা, আমরা সেটা পরে দেখবো আর কি। যাই হোক, এবং দেখো এখানে যতক্ষণ কৃত পণ্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ পণ্যটির জন্য ব্যয়কৃত অর্থের উপযোগ থেকে বেশি হবে, তার মানে যে এই সত্যটা পূরণ হবে, এই যে এই সত্যটা পূরণ হবে, বেশি হবে, ততক্ষণ একজন ক্রেতা পণ্যটি ক্রয় করতে থাকবে। তো যাই হোক, আমরা এখন তোমার দেখব কিভাবে তিন ধরনের ব্যক্তির ক্ষেত্রে, একজন কৃপণ ব্যক্তির ক্ষেত্রে, একজন মিতব্যয়ী অমিতব্যয়ী ব্যক্তির ক্ষেত্রে এবং একজন মিতব্যয়ী ব্যক্তির ক্ষেত্রে এই যে এই ল্যামডার মানের পরিবর্তনের কারণে ভারসাম্যের পরিবর্তন হয়, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। পরের স্লাইডে যাই, পরের স্লাইডে আমরা যাচ্ছি, আমরা পরের স্লাইডে যাব। পরের স্লাইডে একটি পণ্যের ক্ষেত্রে একজন কৃপণ ব্যক্তির ভারসাম্য। তাহলে দেখা যাক কিভাবে, প্রথমে আমরা সবগুলো কথাগুলোকে একটু নিয়ে আসি, তোমরা প্রয়োজনে পজ করে দিবা, পজ করে দিয়ে এটা বোঝার চেষ্টা করবা, এই সূচির আলোকে এটাকে ব্যাখ্যা করবা। এখানে দেখো আমরা প্রথম কলামে, এরপরে তিনটা যে উদাহরণ দিব তিন ক্ষেত্রে সে একই রকম করে প্রথম কলামে পণ্যের ভোগের পরিমাণ দেখানো হয়তো, প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, এইভাবে 19তম একক পর্যন্ত। প্রতিটা পণ্যের বাজার দাম একই দাম, বাজার দাম 10 টাকা। তুমি যতই একটা দ্রব্য কিনলেও 10 টাকা, তুমি পরপর যদি 19টা দ্রব্য কেনো সে ওই দ্রব্যের দামও 10 টাকা হবে। তাহলে পরিত্যক্ত উপযোগ কত হচ্ছে? প্রথম দ্রব্যের ক্ষেত্রে তোমার উপযোগ 10 টাকা দিলে পারে তোমার 30 টাকায় দিচ্ছ 10 টাকা আর তুমি উপযোগ হারাচ্ছ 30 টাকা। 19তম দ্রব্যের ক্ষেত্রেও তুমি টাকা দিচ্ছ 10 টাকা, উপযোগ হারাচ্ছ 30 টাকা। কিন্তু প্রাপ্ত প্রান্তিক উপযোগ কিন্তু প্রথম দ্রব্যটা ভোগ করে তুমি এখানে পাচ্ছ 34 ইউটিল উপযোগ। তার মানে তুমি দিচ্ছ 30 ইউটিল, পাচ্ছ 34 ইউটিল। কত ইউটিল বেশি? 4 ইউটিল বেশি। ফলে তুমি দ্রব্যটা ক্রয় করবা। এবং তুমি যখন দ্বিতীয় দ্রব্য ক্রয় করছো, ওখানেও তুমি দিচ্ছ, দ্রব্যের দাম যেহেতু স্থির, তুমি দিচ্ছ 30 ইউটিল, উপযোগ পাচ্ছ 33 ইউটিল। 34 এর জায়গায় 33 কেন? কারণ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হচ্ছে। তুমি দ্বিতীয় দ্রব্যে সেই প্রথম দ্রব্যের মতো উপযোগ পাবে না। তো এইভাবে উপযোগ কমছে। দেখো পঞ্চম এককে এসে কি হচ্ছে, পঞ্চম এককের ক্ষেত্রে তুমি 10 টাকা দিচ্ছ, তার মানে 30 ইউটিল দিচ্ছ দ্রব্যের যে বিক্রেতা তাকে, এবং তুমি ক্রেতা হিসাবে পাচ্ছ হচ্ছে 30 ইউটিল উপযোগ। এর আগে কিন্তু 30 ইউটিলের বেশি পেয়েছো, এবং চতুর্থ এককে তুমি 31 একক উপযোগ পেয়েছো। পঞ্চম এককে এসে তোমার উপযোগ 30 হয়ে যাচ্ছে। ফলে তুমি এখানে স্থির হয়ে যাবা। তার মানে তুমি একজন, ধরে নিচ্ছি একজন কৃপণ ব্যক্তি, সে এই দ্রব্যটা 5 একক কিনবে। দ্রব্যটার নাম যদি আমরা এক্স দিই, তাহলে এক্স দ্রব্য 5 একক কিনবে এবং সে হচ্ছে এর চেয়ে বেশি কিনবে না। এই হচ্ছে, এবং সে মোট উপযোগ 5টা দ্রব্য থেকে মোট উপযোগ পেয়েছে 160 ইউটিল। এবার দেখা যায় একজন অমিতব্যয়ী ব্যক্তির ক্ষেত্রে কি ঘটে। অমিতব্যয়ী ব্যক্তির ক্ষেত্রে ঘটবে হচ্ছে তোমার, আমরা এইগুলো নিয়ে আসি। অমিতব্যয়ী ব্যক্তির ক্ষেত্রে 15তম এককে ভারসাম্য অর্জিত হচ্ছে, কারণ 15তম এককের ক্ষেত্রে এই কন্ডিশনটা পূর্ণ হচ্ছে। ঠিক আছে, দেখো একই সেম 10 টাকায় দাম রাখা হয়েছে। তোমার এখানেও 30 প্রান্তিক উপযোগ প্রথম দ্রব্যে 30, কৃপণের ক্ষেত্রেও 30 প্রথম দ্রব্য থেকে প্রান্তিক উপযোগ 30 ছিল, তারপর এটা 33 ছিল, এর ক্ষেত্রেও তাই। কিন্তু একখানেই পার্থক্য আছে, এই ব্যক্তি অমিতব্যয়ী, তার টাকার উপযোগ কম, তার টাকার উপযোগ এক একক টাকার উপযোগ মাত্র 2 ইউটিল। ফলে তোমার হচ্ছে সে 10 টাকা দিয়ে, আগের ক্ষেত্রে উদাহরণে দেখেছি 10 টাকা দিলে সে কৃপণ ব্যক্তি মনে করতো সে 30 ইউটিল হারাচ্ছে, কিন্তু এই ব্যক্তি মনে করছে সে হারাচ্ছে 20 ইউটিল। ফলে প্রথম দ্রব্যের ক্ষেত্রে তার অতিরিক্ত উপযোগ হচ্ছে 14, আর কৃপণ ব্যক্তির ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত উপযোগ ছিল মাত্র 4। তোমরা যদি সন্দেহ হয় আবার একটু ফেরত যাও, আচ্ছা আমরাও ফেরত যাই এখান থেকে। এই যে দেখো, সরি এটা দরকার নেই, আমরা এটা করি। আমরা হচ্ছে তোমার এই যে দেখো, এবং প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমছে, কমতে কমতে 15তম এককের ক্ষেত্রে এসে তোমার দেখো সে 10 টাকা দিচ্ছে, 10 টাকা দেওয়ার জন্য সে হারাচ্ছে 20 ইউটিল উপযোগ, আর সে 15তম
দ্রব্যটা ক্রয় করে উপযোগ পাচ্ছে 20 ইউটিল, ফলে এইখানে হচ্ছে ভারসাম্য, সে এর চেয়ে বেশি কিনবে না। কারণ এর চেয়ে বেশি যদি কেনে 16তম একক কেনে, সে হারাবে 20 টাকা, সে পাবে উপযোগ পাবে, সরি হারাবে হচ্ছে 20 ইউটিল উপযোগ আর পাবে হচ্ছে 19 ইউটিল উপযোগ। তাহলে সে 20 ইউটিল হারাবে, 19 ইউটিল পাবে, এই দ্রব্য 16তম দ্রব্য সে কিনবে না। এটাই হচ্ছে একজন অমিতব্যয়ী ব্যক্তির ভারসাম্য। সে 15টা দ্রব্য কিনছে, কৃপণ ব্যক্তি কিনেছিল 5টা দ্রব্য। মোট উপযোগ কত হচ্ছে এই ব্যক্তির, যেহেতু অধিক দ্রব্য ভোগ করেছে, মোট উপযোগ হচ্ছে 405 ইউটিল। তাহলে ওকে, আমরা এবার পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে হচ্ছে একজন স্বাভাবিক মানুষের ভারসাম্য কিভাবে অর্জিত হয় সেটা দেখেছি। এটা আমরা কাল্পনিকভাবে ধরে নিয়েছি যে এই ব্যক্তি কৃপণ বলে তার হচ্ছে 1 একক অর্থের উপযোগ 3 ইউটিল, আর যে হচ্ছে সাধারণ তার 1 একক অর্থের উপযোগ 2.5 ইউটিল, আর যে অমিতব্যে তার 2। এটা বোঝানোর জন্য তোমাদের কাল্পনিকভাবে করে নিয়েছি। আবারও বলছি, অধিকাংশ বইয়ে কিন্তু ল্যামডার মান 1 একক অর্থের উপযোগ 1 ধরে আর কি। কিন্তু 1 ধরলে পারে আমি এই যে কেন একজন ব্যক্তি বেশি ক্রয় করে, কেন কম ক্রয় করে, এটা আমি বুঝাতে পারতাম না। বোঝানোর জন্য এটা করলাম, কারণ অর্থের প্রান্তিক উপযোগ সকলের সমান না, কারণ অর্থের প্রান্তিক উপযোগ বেশি, কারণ উপযোগ কম, কিন্তু স্থির। যেটা থাকবে সেটা হবে না, যার বেশি সে বেশিটা স্থির থাকবে, যার কম সে কমটাই স্থির থাকবে। তাহলে এখানে কি বলছে, 10তম এককের ক্ষেত্রে ভারসাম্য অর্জিত হচ্ছে, মানে 10তম এককের ক্ষেত্রে এই যে ল্যামডা px সমান মার্জিনাল ইউটিলিটি অফ x কার্যকর হচ্ছে। এই যে দেখো ল্যামডা px এর কলাম কোনটা, ল্যামডা px এর এই যে এইটা, কারণ হচ্ছে 10 টাকা আর হচ্ছে আড়াই দিয়ে 10 কে গুণ দিলে 25 হচ্ছে পরিত্যাগত উপযোগ। এবং এই ব্যক্তির দেখো প্রথম দ্রব্যের উপযোগ 34 দিয়ে আরম্ভ হয়েছিল, তারপর কোমর আসনের প্রান্তিক উপযোগের কারণে কমছে। 10তম ভোগের ক্ষেত্রে দেখো সে 10তম দ্রব্যটা কত টাকা দিয়ে ক্রয় করছে, 30 টাকা দিয়ে ক্রয় করছে, সরি 10 টাকা দিয়ে ক্রয় করছে, এবং সেই জন্য সে তার কত উপযোগ যাচ্ছে, হাতছাড়া হচ্ছে 25 উপযোগ। সে 10তম দ্রব্যটা থেকে কত উপযোগ পাচ্ছে, 25 ইউটিল উপযোগ পাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। এখানে তার ভারসাম্য। 19তমতে কিন্তু সে বেশি পেয়েছে, দিয়েছে 25 ইউটিল, পেয়েছে 26 ইউটিল, সুতরাং সে মনে করলো আর একটু কিনবে, এবং এখানে সমান সমান হয়ে গেল। তো এখানে হচ্ছে তার ভারসাম্য অর্জিত হলো। তো আমরা অ্যাকচুয়ালি যে 3টা উদাহরণ দিলাম, কৃপণ, তারপরে অমিতব্যয়ী, মিতব্যয়ী, এটা উদাহরণটা দিয়েছে আর কোনো কারণেই না, জাস্ট এটা বোঝার জন্য যে কি কারণে কেউ একই দ্রব্যের দাম এক, হ্যাঁ হয়তো আয়ও এক, তারপরেও কেউ একটা দ্রব্য বেশি ক্রয় করে, কেউ একটা দ্রব্য কম ক্রয় করে। কেন ক্রয় করে, তার কারণ হচ্ছে এই ল্যামডার মান পার্থক্য হয় অর্থের প্রান্তিক উপযোগের কারণে। যার অর্থের প্রান্তিক উপযোগ কম সে দ্রব্য বেশি ক্রয় করে, আর যার অর্থের প্রান্তিক উপযোগ বেশি সে হচ্ছে কম ক্রয় করে। যদি আমরা ধরে নিই যে একই পরিমাণ উপযোগ পায়, কিন্তু এমন হতে পারে কেউ মানে অর্থের প্রান্তিক উপযোগ হয়তো দুজনের সমান, কিন্তু কেউ কোনো একটা দ্রব্য বেশি পছন্দ করে, সে সেখান থেকে বেশি উপযোগ পায়, তাইলে কিন্তু আবার সে ওই দ্রব্যটা বেশি ক্রয় করবে। আমরা এখানে ধরে নিয়েছি যে প্রান্তিক উপযোগটা সমান, অর্থের প্রান্তিক উপযোগটা পরিবর্তন হচ্ছে 3 ধরনের ব্যক্তির। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, মূল সত্য হচ্ছে এটা, যেটাই থাকুক এইটুকু মিলতে হবে আর কি। ঠিক আছে, এইটুকু যদি হয়ে যায়। এবার আমরা দেখবো যে এতক্ষণ দেখলাম যে একটা দ্রব্য ক্রয় করছে, কিন্তু একজন ব্যক্তি কিন্তু একটা দ্রব্য বাস্তবে ক্রয় করে না, সে একাধিক দ্রব্য ক্রয় করে, এবং একাধিক দ্রব্যের ক্ষেত্রে ভারসাম্য কিভাবে অর্জিত হয় আমরা সেটা বোঝার চেষ্টা করব। এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা বিষয়, তোমরা খুব ভালো মতো মনোযোগ দিয়ে বিষয়টা দেখবে। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে একাধিক পণ্যের ক্ষেত্রে ভারসাম্যের শর্ত বলা আছে। একাধিক পণ্যের ক্ষেত্রে আগে কিন্তু এই যে এম ইউ ওয়াই বাই পি ওয়াই এবং এম ইউ জেড বাই পি জেড ছিল, এখানে মানে তার মানে আমরা 3টা দ্রব্য বোঝাতে চাচ্ছি, এবং আগে যেমন কি ছিল এই অনুপাতটা শুধু ল্যামডার সমান হবে, কিন্তু এখানে বলা হচ্ছে 3টা দ্রব্যেরই অনুপাত, প্রান্তিক উপযোগ এবং দ্রব্যের মূল্যের অনুপাত এটা এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং হচ্ছে দ্রব্যের দামের অনুপাত, ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ, ওয়াই দ্রব্যের দাম ফলে অনুপাত, সেটা ল্যামডার সমান হবে। ল্যামডা মানে হচ্ছে অর্থের একক অর্থের উপযোগের সমান। যাই হোক, এখানে এই ব্যাখ্যাগুলো দেয়া আছে, কি আমরা এই চিহ্নগুলো দিয়ে কি বুঝাচ্ছি, এই যে এটা সবগুলোর ব্যাখ্যা দেয়া আছে, তোমরা দরকার হলে
ভিডিওটা এখানে পজ করে নিয়ে দেখে নিবা। শুধু একটা জিনিস বলে দিই, আমরা এখানে এক্স এর দাম ধরেছি 10 টাকা, ওয়াই এর দাম ধরেছি, বাজার দাম ধরেছি 20 টাকা এবং জেড এর বাজার দাম ধরেছি 50 টাকা। যদি এরকম হয়, এই অনুপাতটা যদি ল্যামডার চেয়ে বেশি হয়, সে আগের মতোই ভোক্তার ভারসাম্য আসবে না, দ্রব্যগুলো ক্রয় করতে থাকবে। কোনো কারণে যদি এরকম হয়, এটা হওয়া মানেই ইজ নট ইকুয়াল টু ল্যামডা, তার মানে হচ্ছে ভোক্তার ভারসাম্য অর্জিত হয়নি, সে ক্রয় করে যাবে আর কি। ঠিক আছে, আমরা এখানে দেখছি, একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। একাধিক পণ্যের ক্ষেত্রে একজন ক্রেতা একই সাথে সকল পণ্য ক্রয় শুরু করে না। আমাদের অনেকের মনে আছে সে চাল ডাল সবই কেনে, কিন্তু আসলে কিন্তু তা না। বরং একজন ক্রেতা যে পণ্যের এই উপযোগ এবং তার দামের অনুপাতের মান অন্য পণ্যের অন্য আরেকটি পণ্যের এই মান থেকে বেশি হবে, সেই পণ্য আগে ক্রয় করবে। আমরা উদাহরণ দিয়ে দেখাবো পরের স্লাইডে। এবং ওই পণ্য ক্রয় করে যেতেই থাকবে। কোন পণ্যটা? যে পণ্যের এই অনুপাতটার মান বেশি হবে, সেই পণ্যটা ক্রয় করে যেতেই থাকবে যতক্ষণ না ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে, কারণ এই পণ্যটা যত বেশি ক্রয় করছে তার প্রান্তিক উপযোগ কমছে। যেটা বলছিলাম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রভাবে যে দ্রব্যটি ক্রয় করছি সেটার অনুপাত, মানে প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত অন্য কোনো পণ্যের এই অনুপাতটার সমান না হবে ততক্ষণ পর্যন্ত প্রথম দ্রব্যটা ক্রয় করে যেতে হবে। প্রথম দ্রব্য কোনটা? যেটার উপযোগ বেশি। আচ্ছা, তারপরে যেটা বলছি, একাধিক পণ্যের ক্ষেত্রে শুধু এই মানটা সমান হলেই হবে না, যেটা আগেই বলেছি, এবং এই মানটা ভোক্তার ভারসাম্য নিশ্চিত করে না যতক্ষণ না ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রভাবে এই মানটা কমতে কমতে ল্যামডার সমান হবে। প্রথম দিকে কিন্তু এই মানটা গ্রেটার দ্যান ল্যামডা থাকে, গ্রেটার দ্যান ল্যামডা থাকে। আমরা উদাহরণ দিয়ে দেখব, চলো পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা দেখছি যেটা, সেটা হলো যে এসে, এবং এখানে দেখো আমরা একটু দেখে যাই, পার্শ্ববর্তী সূচি অনুযায়ী একজন ক্রেতা প্রথমে একাধারে জেড পণ্যের প্রথম 6 একক দ্রব্য ক্রয় করবে। এই যে প্রথম 6টা দ্রব্য দেখো, এই যে কেন ক্রয় করবে? কেননা এক্স বা ওয়াই পণ্যের ভোগ থেকে জেড পণ্যের প্রথম 6 একক দ্রব্য ভোগ করে ক্রেতা বেশি উপযোগ পেয়ে থাকে। প্রথমটা দেখো, এই যে অনুপাত, প্রান্তিক উপযোগ ডিভাইডেড বাই পিজেড। প্রান্তিক উপযোগ কত ছিল? প্রথম একক থেকে প্রান্তিক উপযোগ ছিল 400 টাকা, দ্রব্যের দাম ছিল 50 টাকা। 50 টাকা দিয়ে যদি 400 কে ভাগ দাও তাহলে কত হয়? 8। তাহলে 1 একক অর্থ ব্যয় করে জেড দ্রব্য থেকে এই ক্রেতা উপযোগ পেয়েছে 8 ইউটিল। কত ইউটিল? 8 ইউটিল উপযোগ পেয়েছে। এই যে 8 ইউটিল উপযোগ পেয়েছে। দ্বিতীয় ওয়াই থেকে পেয়েছে 7.5। কমলো কেন? প্রান্তিক উপযোগের কারণে। যত বেশি ওয়াই জেড ভোগ করবে প্রান্তিক উপযোগ তত কমবে। 7, 6.5, 6, 5.5, এটা কোন এককে? 6 এককে। এবং তুমি দেখো ওয়াই দ্রব্যের প্রথম একক থেকে এই তোমার 1 একক ওয়াই দ্রব্য প্রথম একক ক্রয় করে অর্থপ্রতি উপযোগ সে কত পেয়েছে? 5 ইউটিল পেয়েছে। আর সেই 5 ইউটিল উপযোগ জেড এর ক্ষেত্রে এই ক্রেতা কততম ইউনিটে পেয়েছে? যখন সপ্তম জেড দ্রব্যের সপ্তম একক থেকে, সপ্তম একক থেকে সে হচ্ছে মোট উপযোগ পেয়েছে 250 ইউটিল, কিন্তু 250 ইউটিল মানে কি? 50 টাকা দিয়ে সে হচ্ছে সপ্তম দ্রব্যটা কিনেছে। 50 টাকা দিয়ে সপ্তম একক জেড কিনেছে, জেড কিনে সে উপযোগ পেয়েছে 250 ইউনিট। তাহলে টাকা প্রতি কত ইউনিট উপযোগ পেয়েছে? 5 ইউনিট। একইভাবে ওয়াই দ্রব্যের ক্ষেত্রে দেখো, সে দ্রব্যটা প্রথম দ্রব্য ক্রয় করেছে 20 টাকা দিয়ে আর উপযোগ পেয়েছে 100 ইউটিল। তাহলে 20 টাকা দিয়ে 100 ইউটিল পেয়েছে, 1 টাকা দিয়ে সে কত ইউটিল পেয়েছে? 5 ইউটিল পেয়েছে। তাহলে ওয়াই দ্রব্যের 1 একক আর হচ্ছে জেড দ্রব্যের 7 একক থেকে সে একই পরিমাণ উপযোগ পেয়েছে টাকা খরচের দিক থেকে, যদি তুমি টাকা প্রতি 1 টাকা প্রতি। কিন্তু সে তখনও কিন্তু জেড দ্রব্য কিনবে না, কারণ এক্স দ্রব্য কিনবে না, কারণ 1 একক এক্স দ্রব্য যদি কেনে, সে যে 1 একক এক্স দ্রব্য কিনলে এক প্রতি টাকাতে সে উপযোগ পাবে মাত্র 4 ইউনিট, কিন্তু সে এখানে উপযোগ পাচ্ছে ওয়াই এ বেশি পাচ্ছে, জেড এ বেশি পাচ্ছে। সুতরাং কি ঘটছে দেখো, এখানে বলা আছে, তাহলে সপ্তম একক জেড এবং প্রথম একক ওয়াই ভোগ করবে এবং এই দুই পণ্যের ভোগ চলতে থাকবে। নবম একক জেড এবং 3 একক ওয়াই এর সাথে ভোক্তা প্রথম এক্স পণ্যের প্রথম একক ভোগ করবে। তার মানে নবম একক জেড এবং তৃতীয় একক ওয়াই এর সাথে ভোক্তা প্রথম এক্স দ্রব্যের প্রথম একক ভোগ শুরু করবে। কারণটা কি? কারণ দেখো, এই যে নবম একক জেড থেকে
এই ভোক্তা মোট উপযোগ পেয়েছিল, প্রান্তিক উপযোগ পেয়েছিল 200 ইউটিল। দ্রব্যের দাম তো 50, তাহলে 50 যে 200 কে ভাগ দিলে কত হয়? টাকা প্রতি 4 ইউটিল সে উপযোগ পেয়েছে। আবার দ্বিতীয় দ্রব্য ওয়াই এর ক্ষেত্রে কত দাম? কত দাম হচ্ছে 80 টাকা, 80 ইউটিল উপযোগ পেয়েছে, কিন্তু দ্রব্যের দাম কত? 20 টাকা। 20 দিয়ে 80 কে ভাগ দিলে 4 হয়, তার মানে প্রতি টাকায় উপযোগ পেয়েছে 4 ইউটিল। এখানে প্রতি টাকায় উপযোগ পেয়েছে নবম দ্রব্যের ক্ষেত্রে 4 ইউটিল, জেড দ্রব্যের ক্ষেত্রে, ওয়াই দ্রব্যের ক্ষেত্রে, তৃতীয় দ্রব্যের ক্ষেত্রে টাকা প্রতি উপযোগ পেয়েছে 4 ইউটিল। আর এখানে প্রথম দ্রব্যের ক্ষেত্রে উপযোগ পেয়েছে 4 ইউটিল। কেন? দাম 10 টাকা, প্রথম দ্রব্য কিনে প্রান্তিক উপযোগ ছিল 40 টাকা, 10 দিয়ে 40 কে ভাগ দিলে হয় 4, তার মানে প্রতি টাকায় উপযোগ ইউটিল পেয়েছে 4। তার মানে কিন্তু এইখানে কিন্তু এই যে প্রথম দ্রব্য এক্স, তৃতীয় দ্রব্য ওয়াই এবং হচ্ছে নবম দ্রব্য জেড এর ক্ষেত্রে এই যে এই ঘটনাটা ঘটেছে দেখো সবখানে, এবং প্রত্যেকটা প্রান্তে এই মানটা টাকা প্রতি উপযোগগত 4, কিন্তু এটা ল্যামডার এক একক অর্থের যে উপযোগ, তোমার কাছে যে এক একক অর্থ আছে, তুমি এক একক অর্থ হাতছাড়া করে তুমি যে পরিমাণ উপযোগ হাতছাড়া করছো, আড়াই ইউটিল উপযোগ হাতছাড়া করছো, কিন্তু তুমি পাচ্ছ বেশি, সুতরাং তুমি কি করবা? ভোগ চালিয়ে যাবে। অর্থাৎ তিনটি পণ্যের ক্ষেত্রেই এক একক ব্যয়িত অর্থ থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ 4 ইউটিল, যা এক একক ব্যয়িত অর্থ থেকে পরিত্যাগকৃত উপযোগ। তার মানে এই যে তুমি প্রতিটা টাকা দিচ্ছ এক্স কেনার জন্য, ওয়াই কেনার জন্য, জেড কেনার জন্য, সেখানে তুমি প্রতি টাকার জন্য হাতছাড়া হচ্ছে ইউটিল, হাতছাড়া হচ্ছে আড়াই ইউটিল, এবং এই পাচ্ছ বেশি, হাতছাড়া হচ্ছে কম। ফলে এক্ষেত্রে ভোক্তার ভারসাম্য অর্জিত হবে না, ভোক্তা উপযোগ সর্বোচ্চ করার জন্য আরো ভোগ চালিয়ে যাবে। এবং ভারসাম্য কোথায় আসবে? 12 একক জেড, 6 একক ওয়াই এবং 4 একক জেড। এই যে এখানে সবুজ দিয়ে দেখানো হয়েছে, এই যে দেখো 12 একক জেড, 6 একক ওয়াই এবং 4 একক এক্স। 12তম এক্স এর থেকে উপযোগ প্রান্তিক উপযোগ কত পাচ্ছ? 125। দাম কত? 50 টাকা। ভাগ দিলে কত হয়? 2.5। তার মানে প্রতি টাকা থেকে উপযোগ পাচ্ছ এক্স দ্রব্য, প্রতি এক্স দ্রব্যের ভোগের ক্ষেত্রে প্রতি টাকা থেকে উপযোগ পাচ্ছ আড়াই ইউটিল। একইভাবে যদি তোমার ওয়াই এর ক্ষেত্রে প্রতি একক ওয়াই এর দাম 20 টাকা, ষষ্ঠ একক থেকে তুমি মোট প্রান্তিক উপযোগ পেয়েছো ষষ্ঠ একক থেকে 50 ইউটিল, 20 দিয়ে 50 কে ভাগ দিলে হয় আড়াই ইউটিল। তার মানে হচ্ছে প্রতি টাকা থেকে তুমি এখানে ওয়াই এর কারণে প্রতি টাকা ব্যয় করে উপযোগ পেয়েছো আড়াই ইউটিল, এবং জেড এর এক্স এর ক্ষেত্রে সে একইভাবে উপযোগ পেয়েছো আড়াই ইউটিল। এবং তুমি টাকা হাতছাড়া কার এগুলো পাচ্ছ, তুমি যেহেতু এক্স ওয়াই ভোগ করছো, এই দ্রব্যগুলো পাওয়ার সাথে তুমি আড়াই ইউটিল করে, প্রতি টাকাতে আড়াই ইউটিল করে তুমি হচ্ছে উপযোগ পেয়েছো, মানে এই যে এটা, এবং এটা হচ্ছে তুমি যে হাতছাড়া করেছো টাকাটা প্রতি টাকা, সেখানে প্রতি টাকার প্রান্তিক উপযোগ কত? আড়াই ইউটিল, এই যে সমান হচ্ছে। সুতরাং ভোগের পরিমাণ এর চেয়ে বেশি হবে না, এর চেয়ে বেশি হলে দেখো কি হবে, তুমি যদি পঞ্চম একক এক্স ভোগ করো তাহলে তোমার উপযোগ পাবা টাকা প্রতি 2 ইউটিল, কিন্তু তুমি প্রতি টাকায় উপযোগ হারাচ্ছ হচ্ছে আড়াই ইউটিল, পাচ্ছ 2 ইউটিল। তুমি পঞ্চম একক এক্স ভোগ করবা না, তুমি সপ্তম একক ওয়াই ভোগ করবা না, তুমি হচ্ছে 13তম একক জেড ভোগ করবা না। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। আর যতক্ষণ পর্যন্ত কোনো একটা দ্রব্যের এই ব্যয়িত অর্থ থেকে প্রাপ্ত উপযোগের পরিমাণ বেশি থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই দ্রব্যই তুমি ভোগ করে যেতে থাকবে। যেরকম জেড দ্রব্যের ক্ষেত্রে ষষ্ঠ একক পর্যন্ত তুমি জেড ভোগ করছো, ওয়াইও ভোগ করনি, এক্সও ভোগ করনি। এটা আবার পুরাটা দেখে নিবা, এটা একটু ভালো মতো পড়বা। তোমাদের যে পিডিএফ, এইটার যে পিডিএফ ফোল্ডারটা অর্থনীতির পাঠশালা ইয়েতে দেয়া আছে, তোমার হচ্ছে ফেসবুক গ্রুপে দেয়া আছে, সেটা তোমরা দেখে নিবা, তাহলে ভালো মতো শিখবে। আরেকটা জিনিস বলে নিই, পরিমাণিত উপযোগ বিশ্লেষণের দুটো দুর্বলতা আছে। প্রথম দুর্বলতা হচ্ছে যে এটা একটা মানসিক ধারণা, হ্যাঁ, এই উপযোগ এটা পরিমাপ করা যায় না এবং অন্যের সাথে তুলনা করা সম্ভব হয় না, কিন্তু আমরা তুলনা করছি, কারণ তোমার উপযোগ আমার উপযোগ এক না, এটা তুলনা করা যায় না। আর দ্বিতীয় হচ্ছে এখানে অর্থের প্রান্তিক উপযোগ স্থির ধরা হয়েছে, যে অবাস্তব। আমরা জানি যে যার যত অর্থ তার প্রান্তিক উপযোগ কম, সে অনেক টাকা দান করতে পারে, কিন্তু যার টাকাই নাই সে তো 1 টাকা হারিয়ে গেলেও খুব কষ্ট পায়, এবং এখানে আমরা স্থির ধরেছি, যদিও দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কার্যকর বলে আমরা মেনে নিয়েছি। তো ধন্যবাদ, ভালো থাকো, খোদা হাফেজ, আবার দেখা হবে।